গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 11:30, মেঘলাচ্ছন্ন আকাশ। আর আমি এখন চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এই আমার পেছনেই দেখতে পাচ্ছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আমি এখানে চলে এসেছি। আজকে আমি তোমাদের পুরো ঠাকুর বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। চলো তাহলে কথা না বাড়িয়ে ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি আমাদের উত্তর কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারের পৈতৃক বাড়ি। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আয়োজক। জোড়াসাঁকো ঠাকুর বাড়িটি 1784 সালে উত্তর কলকাতায় জোড়াসাঁকোতে নীলমণি ঠাকুর দ্বারা নির্মিত হয়েছিল। বন্ধুরা, এটা হলো গেট ঠাকুরবাড়ি ঢোকার। এখান দিয়ে আমি ঢুকেছিলাম, আর এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুরবাড়িতে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এখান দিয়ে 20 টাকা মূল্যের টিকিট করতে হয়েছে। আর এই যে ঠাকুরবাড়ি, এখানে মিউজিয়ামও আছে। চলো দেখি কতটা কি ছবি ভিডিও করতে দেয়। ঠাকুরবাড়িতে ঢোকার টিকিট হচ্ছে এইটা, 20 টাকা নিল। আর এই তলারটা হচ্ছে 50 টাকা নিয়েছে ফটোগ্রাফির জন্য। চলো দেখা যাক কতদূর কি তোমাদেরকে দেখাতে পারি আজকে। এইখান দিয়ে আমি ফটোগ্রাফির জন্য টিকিটটা করিয়েছিলাম। আর আমার ফোনের পেছনে 50 টাকার একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, একটা স্টিকার চিপকে দিয়েছে। চলো, এই পুরো বিল্ডিংটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে আছে। যে জমিতে এই পৈতৃক বাড়িটি আজ দাঁড়িয়ে আছে তা বড়বাজারের বিখ্যাত শেঠ বৈষ্ণবচরণ শেঠ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দান করেছিলেন, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। দ্বারকানাথ ঠাকুর ছিলেন রামলোচন ঠাকুরের দত্তক পুত্র এবং তিনি যখন ব্রাহ্ম সমাজে যোগদান করেন তখন তিনি পাথুটিয়া ঘাটায় তার পৈতৃক বাড়ি ত্যাগ করতে বাধ্য হন। আর সেই সময় এখানে আরেকটি প্রভাবশালী পরিবার ভূমিকায় আসে, সেটি হলো শেঠ পরিবার। বন্ধুরা, তোমরা কিন্তু শেঠ আর শেঠ এই দুটোকে এক করে গুলিয়ে ফেলো না। শেঠের ইংরাজি বানান হলো SETT আর শেঠের ইংরাজি বানান হলো SETH। যাই হোক, শেঠ পরিবারের একটি জলাভূমি ছিল যেখানে দুটি ছোট হাঁটার সাঁকো ছিল এবং তারা জমিটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দান করেছিলেন। তাই ছোট দুখানা সাঁকো থেকে জোড়াসাঁকো নামটি এসেছে। কিছু পারিবারিক বিরোধের কারণে নীলমণি ঠাকুর তার পৈতৃক বাড়িটি ছেড়ে দিয়েছিলেন এবং চিতপুর রোডের পূর্ব দিকে অবস্থিত জোড়াসাঁকোতে তার নতুন বাসভবন স্থাপন করেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ, তিনি এই আবাসিক কমপ্লেক্সটি প্রসারিত করেছিলেন। এটি হলো ভদ্রাসন বাড়ি, যেটি বর্তমানে 6 নম্বর দ্বারকানাথ লেনে অবস্থিত এবং এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই বাড়ির পাশে আরও একটি বাড়ি তৈরি করা হয়েছিল যার নাম বৈঠকখানা বাড়ি, যেটি বর্তমানে 5 নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনে অবস্থিত। এটি পরে গিরীন্দ্রনাথ এবং তার পরিবারের আবাসস্থল এবং বেঙ্গলি স্কুল অফ আর্টের 2 বিশিষ্ট সদস্য অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের শিল্প কর্মক্ষেত্র হয়ে ওঠে। বাংলার সাংস্কৃতিক স্থানিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ চিরতরে হারিয়ে যায় যখন এই বাড়িটি 1943 সালে ধ্বংস হয়ে যায় এবং ভেঙে পড়ে। ভদ্রাসন বাড়িটি আজ মহর্ষি ভবন নামে পরিচিত। ঠাকুর পরিবার যখন সেখানে বাস করত তখন বাড়ির চেহারা কেমন ছিল তা প্রতিফলিত করার জন্য বাড়িটিকে পুনরুদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এটি জাদুঘর হিসাবে কাজ করে, যেখানে বঙ্গীয় রেনেসা এবং ব্রাহ্ম সমাজে তাদের জড়িত থাকা সহ ঠাকুর পরিবারের ইতিহাস সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। জাদুঘরের ভিতরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তবে বাইরে অনুমোদিত। একটি লাইট অ্যান্ড সাউন্ড শোও রয়েছে যা সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে বাংলায় অন্যতম শ্রেষ্ঠ কবি দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা শুরু করেছিল, যা শেষ পর্যন্ত 1961 সালে রূপ নেয়। বছরটি বিশেষ ছিল কারণ এটি ঠাকুরের জন্মবার্ষিকীর শতবর্ষ উদযাপনকে চিহ্নিত করেছিল। তদনুসারে রবীন্দ্রভারতী আইনের অধীনে বিশ্ববিদ্যালয়টি ঠাকুরের জোড়াসাঁকোর বাসভবনে স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়টি সংস্কৃতি ও শিল্পকলার অগ্রগতির লক্ষ্যে স্থাপিত হয়েছিল। এর ঠিক পরের বছরই রবীন্দ্রভারতী মিউজিয়াম গঠিত হয়। মহর্ষি ভবনের পশ্চিমে অবস্থিত বিচিত্রা ভবন আরেকটি ভবন, যা 1997 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তৈরি করেছিলেন। এখানকার স্থাপত্য নিবিড়ভাবে ঔপনিবেশিক শৈলী অনুসরণ করে। আংশিকভাবে প্লাস্টার করা এবং সাদা রঙের আঁকা এই লাল ইটের কাঠামোটি বেশ আকর্ষণীয় এবং এটি সাদা ফ্রাঙ্গিপানি, চম্পা, স্প্যানিশ চেরি, অশোক প্রভৃতি গাছের মাঝে অবস্থিত। এই ভবনটিতে আজ জাদুঘর এবং সংরক্ষণাগার রয়েছে। এটি বাড়ির প্রথম তলায় প্রদর্শিত হয়। জাদুঘরে একটি বিস্তৃত সংগ্রহশালা রয়েছে। গ্যালারিগুলি দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, অবন ঠাকুর এবং গগনেন্দ্রনাথ সহ কিন্তু সীমাবদ্ধ নয় বাঙালি রেনেসাঁর নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বদের প্রতি উৎসর্গকৃত। এর একটি গ্যালারি অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে শিল্পকর্ম প্রদর্শন করে। আরেকটিতে অ্যাংলো ইন্ডিয়ান স্কুলের ঠাকুরঘর ও পরিবারের প্রতিকৃতি ও চিত্রকর্ম দেখানো হয়েছে। পরেরটির নাম ওয়েস্টার্ন আর্ট গ্যালারি। এছাড়াও রবীন্দ্রনাথকে উৎসর্গ করা গ্যালারিও এখানে রয়েছে, যেখানে তার জীবন, কাজ ও ভাবনা দেখানো হয়েছে। কবি নবীর সফর, ভ্রমণ, প্রভাব এবং অফশোর দেশগুলির সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট জাপান গ্যালারি, চায়না গ্যালারি, হাঙ্গেরি গ্যালারি এবং মার্কিন গ্যালারিও এখানে রয়েছে। একটি ইটালি গ্যালারি তৈরির জন্য সাম্প্রতিক উন্নয়নও রয়েছে, যা জমির সাথে ঠাকুরের সম্পর্ক এবং ধারণাগুলি দেখাবে এবং ইটালি ভারত দ্বিপাক্ষিক ও সাংস্কৃতিক সম্পর্ককে শক্তিশালী করে তুলবে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা অনুষ্ঠিত ঠাকুরের জন্মদিনে অর্থাৎ 25শে বৈশাখে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হাজার হাজার মানুষ ভিড় জমায় এবং অন্যান্য উপলক্ষ যেমন তার মৃত্যুবার্ষিকী 22শে শ্রাবণে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এখানে শিল্পোৎসব, আবন মেলারও আয়োজন করা হয়ে থাকে। বন্ধুরা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখে এখন আমি বেরিয়ে পড়লাম। আমার ঠাকুরবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল, কিন্তু ভেতরে সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভেতরে মিউজিয়ামে ভিডিও বা ছবি তোলা বারণ আছে। তো ওখানকার ব্যাপারটা অনেকটাই আলাদা, অনেক বিভিন্ন পুরনো ছবি আর রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র অনেক কিছুই আছে। তোমরা সেটা চোখে সামনে না দেখলে সেটা তোমাদের বিশ্বাস হবে না আর ভালো লাগবে না। আমি মুখে বললেও সেটা ভালো লাগবে না। তোমরা একবার আসো, এইখানে এসে পুরো বিষয়টা দেখো। টিকিট এখানকার হচ্ছে 20 টাকা আর ফটোগ্রাফির জন্য নিচ্ছে 50 টাকা। ফটোগ্রাফিটা শুধুমাত্র এই বাইরের কমপ্লেক্সটার জন্য, ভেতরে কিন্তু তোমরা কোনো ছবি ছাপা বা ফটো তুলতে পারবে না। ফটো তুললেই কিন্তু ফটো ডিলিট করে দেবে এসে, আমার ক্ষেত্রেও হয়েছিল। আর এদের কোনটা যে ভেতরের কমপ্লেক্স আর কোনটা যে বাইরের কমপ্লেক্স, মানে ফটো তোলার ক্ষেত্রে বা ভিডিও তোলার ক্ষেত্রে, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। তোমরা পরে যখন আসবে তোমরা দেখে একবার বলো ওনাদের বাইরের কমপ্লেক্স কোনটা, ভেতরের মানে আমাকে ভিডিও তুলতে বারণ করা হয়েছে, যে বলছে বাইরের কমপ্লেক্স। বাইরের কমপ্লেক্স বলতে কোনটা? আমি বললাম তো বাইরে দিয়েই তুললাম, তো গেটের বাইরে দিয়েই তো আমি তুলছিলাম। বলছে না, ওই ভিডিওগুলো রাখা যাবে না, আমাকে ডিলিট করতে হলো। তাই আমি তো বুঝতে পারিনি কোনটা বাইরের কমপ্লেক্স ওদের আর কোনটা ভেতরের কমপ্লেক্স। তো তাও আমি অনেক ভিডিও করেছি, তোমাদেরকে দেখালাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এই কলকাতা দর্শনের এই পর্বটা
আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে কলকাতা দর্শনের আরও নতুন নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর হ্যাঁ, তোমরা এখানে আসবে, তোমরা এমজি রোড মেট্রো স্টেশনে নামবে, নেবে একটুখানি সামনের দিকে এগিয়ে ডান দিকে হাঁটলেই মিনিট 5 এমজি রোড মেট্রো স্টেশন থেকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তাহলে টাটা।